তোমরা আসো না ঘুমিয়ে গেছো? তাহলে 2021 সালের মেতে তোমাদের সেকেন্ড প্রফ হওয়ার কথা। ওইটা হয়তো মেতে না হয়ে জুলাই আগস্টে হবে, বাট খুব বেশি সময় পাবো না তোমরা। তখন হয়তো আরেকটা আন্দোলন হতে পারে পরীক্ষা না দেওয়ার জন্য, কিন্তু এটা প্রাইভেট মেডিকেল কলেজগুলো মানবে না। প্রাইভেট মেডিকেল কলেজগুলো মানবে না, কারণ ওরা 60 মাসের বেশি তোমাদের বেতন নিতে পারবে না। এই কারণেই এই বছর মার্চে নতুন ব্যাচ ভর্তি হবে। মার্চে নতুন ব্যাচ ভর্তি হয়ে যাওয়ার পর মেডিকেল ফুল সুইং স্টার্ট হয়ে যাবে। যেহেতু ফাইনাল প্রফ হয়ে গেছে, ফাইনাল প্রফ কিন্তু শেষ, আমাদের কলেজের ফাইনাল প্রফ শেষ, বিভিন্ন কলেজের ফাইনাল প্রফ 25 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। সাকসেসফুলি যেহেতু একটা প্রফ নিয়ে নিছে, তাহলে আর কোনো প্রফ এখন আর বন্ধ থাকবে না, সবগুলো প্রফই হবে। এবার যে প্রফটা হলো ফাইনাল প্রফ অনেক ইজি হয়েছে, অনেক ইজি হয়েছে। আমাদের 11 জন পরীক্ষার্থী ছিল, সম্ভবত 10 জনই পাস করবে ওখানে। তো এবং যারা পরীক্ষা দিছে এরা কিন্তু খুব ভালো স্টুডেন্ট না। এটা আমার বলা উচিত না, সবাই আমার স্টুডেন্ট, আমি কাউকে খারাপ বলতে পারছি না, বাট আমাদের বোঝার জন্য বলছি, খুব বেশি স্টুডিয়াস স্টুডেন্ট না, তারপরে রেজাল্ট অনেক ভালো। তাহলে তোমাদের পরীক্ষাগুলো যত তাড়াতাড়ি হবে তত ইজি হবে। ইজি ইজি করে শেষ করে দিলে তোমাদের অনেক লস হয়ে যাচ্ছে, তোমাদের হয়তো ধারণা। একবার চিন্তা করো তো, যারা এখন ফার্স্ট ইয়ারে আছে ওরা অ্যাবডোমেন কার্ডটা দিচ্ছে অনলাইনে। অ্যাবডোমেন কি অনলাইনে হয়? দেখি আমি আছি। করবো কাছাকাছি। পঁচিশে নভেম্বর মানে কি কালকে পরশু? তো ঠিক আছে, বুঝছো তোমরা, যত ইজি, যত তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে তত ইজি। এখন তোমরা ডাক্তার হবা কিসের উপর বেস করে? ডাক্তার হওয়ার জন্য তোমাদের কমিউনিটি মেডিসিন খুব বেশি জানতে হবে, নট নেসেসারি। ফরেনসিক মেডিসিন জানতে হবে, সবাই তো ফরেনসিক স্পেশালিস্ট হবো না। তোমাদের মূলত জানতে হবে মেডিসিন, সার্জারি, গাইনি। ফিফথ ইয়ারে তুমি যখন 1.5 বছর সময় পাবা, ওই 1.5 বছরটা যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় ওটা চেষ্টা করতে হবে। ওই 1.5 বছর যত বেশি পড়তে পারো, সেজন্য আমরা চাইবো সেকেন্ড প্রফ থার্ড প্রফ ইজিলি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়ে তোমরা যাতে ফাইনাল প্রফের জন্য টাইম পাও। হ্যালো হ্যালো স্যার, তাহলে আমাদের সেকেন্ড প্রফ কখন হবে? তোমাদের সেকেন্ড প্রফ মে 2021। বললাম তো, মেয়ের পরীক্ষাটা হয়তো জুন জুলাইতে হতে পারে, বাট ওই পরীক্ষা হবে মে 21। তোমাদের ফার্স্ট প্রফ হবে মে 20। মে 20-র পরীক্ষাটা হবে জানুয়ারিতে। এগুলো অনেক শর্টকাটে পরীক্ষাটা হয়ে যাবে, ফার্স্ট প্রফটা অনেক শর্টকাটে হয়ে যাবে, খুব বেশি দিন সময় নেবে না, যেভাবে ফাইনাল প্রফ নিল। আমি আজকে ক্লাসটা খুব শর্ট নিব তোমাদের, সেটা হচ্ছে ডেমোগ্রাফিতে ছিলাম আমরা। ডেমোস মিন্স পপুলেশন and গ্রাফ means draw a chart of a picture, chart or a picture. তাহলে ডেমোগ্রাফি is the scientific study of human population. স্যার, স্যার আমাদের হোস্টেল খুলে দেওয়ার একটা নোটিশ আসছিল না, ওটা কি বাতিল হয়ে গেছে? হোস্টেল তো খোলা।
না স্যার, হোস্টেল তো খোলা না আমাদের। আমরা স্যার উঠতে চাচ্ছিলাম যে মানে স্যার ম্যামরা বলতেছে হোস্টেল না খোলার জন্য। কোন ম্যাম বলছে? আমাদের হোস্টেলের যে দায়িত্ব আছে রেহান আপু, উনি বলছে। উনি কি বলছে? উনি হোস্টেল বলছে যে হোস্টেলের যে নোটিশটা দিয়েছে ওটা নাকি বাতিল হয়ে গেছে। হোস্টেলে যে নোটিশটা দিয়েছিল ওটা হচ্ছে যারা পরীক্ষার্থী তাদের জন্য। হ্যাঁ, তোমাদের যেহেতু পরীক্ষার ডেটটা ডিক্লেয়ার করে নাই, তোমরা একজন সবুজ স্যারের সাথে একটু আলাপ করো, সবুজ স্যারকে বলো যে আমরা হোস্টেলে উঠতে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের হোস্টেল ওঠার ব্যবস্থা করে দিতে। কয়জন স্যার তোমরা? আমরা হোস্টেল রিপ্রেজেন্টেটিভ, মানে উনি তো হোস্টেলের দায়িত্ব আছে রেহান আপু, ওনার সাথে কথা বলছি। উনি আমাদেরকে বলতেছে ওনার না কথা বলার কথা। উনি বলছে ডেট দিলে তারপর নাকি খুলে দিবে, যখন পরীক্ষার ডেট দিবে তখন খুলবে এরকম। তোমরা উঠতে চাচ্ছ কয়জন? জি স্যার। জি স্যার। স্যার আমরা হোস্টেলে যারা আছে সবাই উঠতে যাচ্ছি। আচ্ছা, দেখি আমি কথা বলবো আজকে স্যারদের সাথে। হ্যাঁ, আচ্ছা স্যার। স্যার সেকেন্ড ফেজ 1 ডিসেম্বর পর্যন্ত হলে ভালো হয় স্যার। 1 ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আমি স্যার মানে নাই। 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত আমরা চালাবো, বাট আমাদের একটা সাবজেক্ট খুব স্লো চলতেছে। হ্যাঁ, কমিউনিটি মেডিসিন আমরা শুধুমাত্র তোমাদের সাথে ইন্টারাকশনের জন্য ক্লাসগুলো নিচ্ছি। ফরেনসিক মেডিসিনও স্লো হয়ে যাবে, ডিসেম্বর 1 তারিখ থেকে স্লো হয়ে যাবে। তোমাদের খুব বেশি টেনশন করতে হবে না। তোমরা তোমাদের ফার্স্ট পেপার পড়া ডিসেম্বর 1 তারিখ থেকে শুরু করতে পারবে ফুল টাইম। এই ক্লাসের পরে কি তোমরা তোমাদের ফার্স্ট ইয়ারের পড়াগুলো পড়তেছো না? ওরা পড়তে পড়তেছি স্যার। হয়ে যাওয়ার কথা। আর ফার্স্ট প্রফের পড়া যতই পড়ো না কেন, এগুলো তো ভিসেরা না, দেখে পড়তে পারবে না। না, অ্যানাটমি ভিসেরা দেখতে হবে, টাইম দেওয়া হবে তোমাদেরকে, 1 মাস 1.5 মাস টাইম দেওয়া হবে। স্যার আমাদের হোস্টেলে ওঠার ইয়াটা স্যার এই মাসের মধ্যে হলে ভালো হয়। আচ্ছা, দেখি। এ মহিউদ্দিন, মহিউদ্দিন, ফার্টিলিটি রিলেটেড টার্মস। ফার্টিলিটি কি? স্যার জন্ম। ফার্টিলিটি কি আমরা বলছিলাম? নো স্যার। বলি নাই? স্যার বলছিলেন। এই যে ফার্টিলিটি নিয়ে এতগুলো কথা বলছে, ফার্টিলিটি মিন্স অ্যাকচুয়াল বিয়ারিং অফ চিল্ড্রেন। মহিউদ্দিন, বলো না দীপা। গত বছর মানে রিটার্ন দিয়েছিলেন ট্যাক্সের, এই কপিটা কি আপনার কাছে আছে? গত বছর একটা এই কপিটা মানে এখান থেকে যে আমাদের নামে কাটে যেটা জমা দেয়, এটা এই বছর একটা দিয়েছে কিন্তু গত বছর একটা দিতে পারছে না, বলতেছে পুরাতন কেউ যারা দিয়েছে তাদের কাছে আছে নাকি। দেখে বাসায় দেখবো, বাসায় দেখে আচ্ছা ঠিক আছে ভাই, একটু দেখুন তো একটা যদি তো- থাকেও। উনি বলতেছে কনফার্ম দিতে পারতেছে না, উনি ব্যস্ত সবার অনেকে রিটার্ন দিচ্ছে বলে। ঠিক আছে না? ওদের ওই রাকিব ভাই আছে না? ফার্টিলিটি হচ্ছে, ফার্টিলিটি মিন্স অ্যাকচুয়াল বিয়ারিং অফ চিলড্রেন। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ফার্টিলিটিতে আমরা বলছিলাম এজ এট ম্যারেজ, ডিউরেশন অফ ম্যারিড লাইফ, স্পেসিং চিলড্রেন, economic status, education, caste and religion, nutrition, family planning, other factors.
Fertility rate terms এর মধ্যে crude birth rate, the number of live births per thousand estimated media population. একটা বছরের মধ্যে অ্যাভারেজ করবো আমরা, সারা বছরের মধ্যে কত শিশু জন্ম নিল, এটার একটা অ্যাভারেজ করলে 1000, মানে বছরে হাজারে কয়জন শিশু জন্ম নিল, এটা হচ্ছে মিডিয়ার পপুলেশন। দ্য নাম্বার অফ লাইভ বার্থস পার থাউজেন্ড, হাজারের মধ্যে কতজন শিশু জন্ম নিল, এটাকে যখন পুরো বছরেরটাকে আমরা যখন একটা অ্যাভারেজ করি ওটাকে বলা হয় মিডিয়ার পপুলেশন। দ্য ক্রুড বার্থ রেট ইজ অ্যান unsatisfactory measure of fertility because total population are not exposed to childbearing. Crude birth rate of Bangladesh is 21 per thousand population. Crude birth rate unsatisfactory measure of fertility because total population are not exposed to childbearing. বাংলাদেশের জনসংখ্যা কত এখন? বাংলাদেশের 17 কোটি। 18 কোটি। 18 কোটির মধ্যে সবাই কি চাইল্ড বিয়ারিং? না স্যার। না স্যার। তাহলে আমরা 18 কোটির মধ্যে যখন হিসাব করব ক্রুড বার্থ রেট, এটা একটা ভুল হিসাব হয় না? 18 কোটির মধ্যে মেলগুলোকে বাদ দিতে হবে, শিশুগুলোকে বাদ দিতে হবে, ঠিক না? ক্রুড বার্থ রেটটাকে বলা হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি, যেহেতু এখানে সবগুলা পপুলেশনকে চাইল্ড বিয়ারিং এর মধ্যে আনা হয়েছে, এই জন্য ক্রুড বার্থ রেট হচ্ছে দ্য নাম্বার অফ লাইভ বার্থস পার থাউজেন্ড, মানে 18 কোটির মানুষের মধ্যে এক বছরে কত শিশু জন্ম নিল, এটাকে পার থাউজেন্ড হিসেব করা হয়। Causes of high birth rate. High birth rate কেন হয়? Universality of marriage. Marriage are universal and sacramental. Everyone sooner or later gets married and participate in reproduction. Early marriage, early puberty, low standard of living, low level of literacy, traditional customs and habit, absence of family planning habit. Low standard of living. লো স্ট্যান্ডার্ড অফ লিভিং এর কারণে জনসংখ্যা বাড়ে। তোমাদের মনে হয় কারো? জি স্যার। বেলাল কই? বেলাল আছে? Yes, sir. বয়স কত তোমার? Sir, 22, sir. ইনকাম কত মান্থলি? Sir, income তো নাই, sir. Pocket money আছে, sir. পকেট মানিও নাই, ইনকামের নাই, ওখানে আবার পকেট মানি কোথেকে থাকবে? বিয়ে করলে এখন বউকে চালাবা কি দিয়ে? চালাতে পারবা? নিজে চলতে পারো না? না, sir. নিজে তো পারবো না, sir. আরে ক্লাস ফাইভ। 22 বছরের একটা ছেলে যে বদরহাটে মাছ বিক্রি করে, তার ইনকাম কত? 8,000 Sir, মাত্র। idea নাই. অনেক ইনকাম হতে পারে না? পারে, sir. একটু বড় ক্লাস 10-15 মধ্যে আসতেছে। যাই হোক, যারা তোমার বয়সে যারা ইয়াবা বিজনেস করে তাদের কোটি টাকা ইনকাম আছে না? জি, sir. তাইলে ইয়াবা বিজনেস কারা করতেছে? তোমরা তো করতেছো না। কারা করতেছে এগুলা? যাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, ওগুলো বস্তিগুলোতে দেখা যায় মাদক ব্যবসা বেশি। ওরা কি করবে? ওদের পড়ালেখা নাই, ওদের কোনো কাজ নাই, ওরা এগুলো করে, খুব তাড়াতাড়ি পয়সাওয়ালা হয়ে যায়। খুব তাড়াতাড়ি পয়সাওয়ালা যখন হয়ে যায়, ওদের তখন বিয়ে করতে ইচ্ছে করে। আর বিয়ে করলেই তো ওদের বিয়েগুলো অনেক আগে হয়। 22 বছর বয়সে দেখা যাবে ও 2টা বিয়ে করে ফেলছে অলরেডি, আর তুমি 22 বছরে একটাও করতে পারো নাই।
না? এই কারণে লো স্ট্যান্ডার্ড অফ লিভিং এর ক্ষেত্রে হয় কি জনসংখ্যা বাড়ে। লো লেভেল অফ লিটারেসি, যাদের পড়ালেখা কম, যেহেতু ওর পড়ালেখা করতে সময় লাগে নাই, বেলালের পাশ করে বেরোতে বেরোতে তো আরো 4-5 বছর লাগবে না? তাহলে আগামী 4 বছরে বিয়ে করতে পারতেছো না। 4 বছর পর তোমার বয়স হবে 26-27, আর 26-27 বছরে তার 3টা বাচ্চা থাকবে। রাকিব ভাই, আর স্টুডেন্ট তো হোস্টেল থাকতো স্যার, আমরা থেকে নলেজ লিখো হোস্টেল তো পারমিশন নেই মন্ত্রণালয়ে, গভর্নমেন্ট পারমিশন নেই। তুই পারমিশন খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। পারমিশন বলতে কিন্তু প্রাইভেট প্রাইভেট বা 1 মাস আগে, মানে যেন সবাই যে নির্দেশনা দেন হোস্টেল করে পরীক্ষা যদি ডেট ঘোষণা করে তাহলে পরীক্ষার 1 মাস আগে হোস্টেল করে দিতে এভাবে সার্কুলার। শুনতেছো তোমরা? জি স্যার। পরীক্ষার ডেট ডিক্লেয়ার করলে তার 1 মাস আগে থেকে উঠতে পারবে, এটা হচ্ছে গভর্নমেন্ট ডিসিশন। এই কারণেই তোমাদেরকে উঠতে দিচ্ছে না। তারপরও তোমরা যদি এখন উঠতে চাও, আমরা বলে দেখবো, দেখা যাক কি হয়। হ্যাঁ, তোমরা কি সবাই উঠতে যাচ্ছ? কজন আছো হোস্টেলে? হ্যালো, আসো লাইনে? জি স্যার। কয়জন হোস্টেলে, কয়জন তোমরা? 10-12 জন। 12 জন সবাই উঠতে যাচ্ছ? জি স্যার। জি স্যার। শুনতেছেন? ওরা 12 জন হোস্টেলে উঠতে যাচ্ছে, আপনারা ব্যবস্থা করতে ঠিক পারবেন? আছে, এখন ওদের আগে বড়াফুরা উঠতে যাচ্ছে আমাদের সাথে, বড়াফুরা আমাদেরকে বলছিল এটা। কিন্তু প্রাইভেট, এটা তো মেস টাইপের, এটাতে এখন এটার জন্য যেহেতু হোস্টেল তো হোস্টেলে, এখন তো প্রাইভেট আর ইয়ার জন্য আসতেছে না। কিন্তু আসলে মানে কোথাও ওভাবে তো খোলা নেই, যেহেতু গভর্নমেন্ট রুলস আছে, এখন আমরা রুলস ভায়োলেট করবেন কিনা এটা হলো বিষয়। কোনো কারণে বিষয়টা যদি কোথাও নিউজ হয় তখন তার প্রাইভেট আর অন্য বিষয়টা আসবে না, এটার জন্য। যাই হোক, এটা ডিসিশনের ব্যাপার, এটা ওনারা এখন যেহেতু রুলস নাই করতে পারবে না। হ্যাঁ, এটা দেখে আমি মিটিং এ তুলবো, মিটিং এ যদি ওনাদেরকে পারমিশন দেয় তাইলে ওনারা করতে পারবে এটা। হ্যাঁ, তোমরা উঠতে যাচ্ছ, আমরা পাইলাম, আমরা এটা হায়ার অথরিটিকে জানাই দিব। ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা প্রথমে পড়ছিলাম কি ক্রুড বার্থ রেট। ক্রুড বার্থ রেট আমরা কিভাবে বের করছি? 18 লাখ জনসংখ্যার মধ্যে কয়জন শিশু জন্ম নিল। এরপর আসলে দেখো জেনারেল ফার্টিলিটি রেট, ক্রুড বার্থ রেট সিবিআর, জেনারেল ফার্টিলিটি রেট জিএফআর। এটা কি জিনিস? ইট ইজ দ্য নাম্বার অফ বার্থ পার 1000 ওমেন ইন দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ 15 থেকে 49। তাহলে পার 1000 রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মহিলাদের মধ্যে কয়টা শিশু জন্ম নিল। তাহলে ক্রুড বার্থ রেট থেকে জেনারেল ফার্টিলিটি রেট আরেকটু বেটার না? জি স্যার। General fertility measure is a better measure of fertility than the crude birth rate. The major weakness of this rate is that all women are not exposed to risks of childbirth. তাহলে it is the number of births per 1000 women. আমরা প্রথমে বলছি ক্রুড বার্থ রেট। ক্রুড বার্থ রেট হচ্ছে 18 কোটি জনগণের মধ্যে কত শিশু জন্ম নিল পার 1000-এ, ওটা হচ্ছে ক্রুড বার্থ রেট, টোটাল পপুলেশন। জেনারেল ফার্টিলিটি রেটে আছে রিপ্রোডাক্টিভ এজের 15 থেকে 49 বছরের মহিলাদের মধ্যে কয়জন পার 1000-এ কয়জন। এরপরে আসছে এটা ক্রুড বার্থ রেট থেকে একটু বেটার। আমরা যদি জেনারেল ম্যারিটাল ফার্টিলিটি রেট বলি, ইট ইজ দ্য নাম্বার অফ লাইভ বার্থস পার 1000 ম্যারিড ওমেন ইন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ 15 to 49 ইন এ গিভেন ইয়ার। দেখা যাচ্ছে আমরা যে 15 থেকে 49 বছরের মহিলাদেরকে কাউন্ট করছি, ওখানে অর্ধেক মহিলার বিয়ে হয় নাই, কারণ এখন 15 বছর বয়সে তো খুব বেশি বিয়ে হয় না, দেশের আইনেই হচ্ছে 18 বছর।
আর বিয়ের বয়স এখন ধরো 25 থেকে 30, যার ফলে ওই হিসেবে আমাদের অনেক ভুল হয়ে যায়। তোমাদের কি মনে হয় জেনারেল ফার্টিলিটি রেট থেকে আমরা যদি জেনারেল ম্যারিটাল ফার্টিলিটি রেট ধরি আরো অনেক বেশি অ্যাকুরেট হয় না? মানে 50 বছরের রিপ্রোডাক্টিভ এজের মধ্যে যতগুলো ম্যারিড ওমেন আছে ওদেরকে আমরা শুধু হিসাব করছি। তাহলে ক্রুড বার্থ রেটের পর জেনারেল ফার্টিলিটি রেট, জেনারেল ম্যারিটাল ফার্টিলিটি রেট। এরপর আমরা আরো স্পেসিফিক হওয়ার জন্য এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। ইট ইজ দ্য নাম্বার অফ লাইভ বার্থস ইন এ ইয়ার টু পার 1000 ওমেন ইন এনি স্পেসিফিক এজ গ্রুপ। The age specific fertility rate throw light on the fertility pattern. আমরা যদি 15 বছরের 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18 এভাবে ভাগ করি, এজ স্পেসিফিক কোন বয়সের মেয়েদের 1 বছরের মধ্যে হাজারে কয়টা বাচ্চা হয়, এটা হিসেব করলে আমাদের একদম এজ স্পেসিফিক হলে এটা অ্যাকুরেট ফিগারটা আমরা জানতেছি কোন বয়সের মেয়েদের বেশি বাচ্চা হয়। লাস্ট হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট, টিএফআর। আগেরটা ছিল জেনারেল ফার্টিলিটি রেট, জিএফআর, এটা হচ্ছে টিএফআর। জিএফআর টিএফআর এই দুটাই বেশি জিজ্ঞেস করে। অ্যাভারেজ নাম্বার অফ চিলড্রেন এ ওমেন উড হ্যাভ ইফ শি ওয়ার টু পাস থ্রু হার রিপ্রোডাক্টিভ ইয়ার্স bearing children at the same rates as women now in each group. একটা মেয়ের বয়স এখন 22 বছর, 49 বছর পর্যন্ত সে যদি থাকে তাহলে তার কয়টা বাচ্চা হতে পারে, এটা একটা অ্যাভারেজ হিসাব বের করা যায়। আমরা যখন এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট গুলো বের করে পারবো তাহলে আমরা হিসাব করতে পারবো। যেমন ধরো একটা মেয়ে 49 পর্যন্ত হিসাব করলাম, 44, 45 এ দেখা যায় কি বাচ্চার ফার্টিলিটি রেট অনেক কমে যায়। সেই হিসেবে আমরা যদি এজ স্পেসিফিক করে কত বছর বয়সও থাকবে কয়টা বাচ্চা হইতে পারে এভাবে হিসাব করি, এটা হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট। গ্রস রিপ্রোডাকশন রেট, GRR, average number of girls that would be born to a woman if she experiences the current fertility pattern throughout her reproductive span 15 to 49 years, assuming no mortality. যতগুলো মেয়ে মহিলা হবে কারেন্ট ফার্টিলিটি প্যাটার্ন অনুযায়ী আমরা ধরে নিচ্ছি, ওখান থেকে কেউ মারা যাবে না, ওদের হিসাবটা কি বলা হয় গ্রস রিপ্রোডাকশন রেট, GRR। লাস্ট অফ অল হচ্ছে নেট রিপ্রোডাকশন রেট, NRR. It is the number of daughters a newborn girl will bear during her lifetime, assuming fixed age specific fertility and mortality rates. এরপর আমার সেম ক্রুড বার্থ রেটের পর ক্রুড ডেথ রেট আসবে। কজন আছো তোমরা এখন? $46. 45 বেলার পার্সেন্টেজ দাও। হ্যাঁ, Okay, sir. থ্যাংক ইউ অল। আজকে ক্লাস এখানে শেষ, আমরা নেক্সট ক্লাসে শেষ করবো এটা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।